দোমিঙ্গো কিহোতে বইটি মোট ২টি খণ্ডে লেখা হয়েছিল। প্রথম খণ্ডটি ১৬০৫ সালে এবং দ্বিতীয় খণ্ডটি ১৬১৫ সালে প্রকাশিত হয়। একসময় স্পেনের লা মাঞ্চা অঞ্চলে এক ভদ্রলোক থাকতেন। বয়স প্রায় ৫০, শরীরটা রোগা পাতলা, কিন্তু তার মনটা ছিল এক কল্পনার রাজ্যে বন্দী। তার আসল নাম ছিল আলোনসো কিহানো, কিন্তু তিনি এই নাম প্রায় ভুলে গিয়েছিলেন। তার একমাত্র নেশা ছিল অ্যাডভেঞ্চার আর শৌর্য বীরত্বের গল্পে ভরা বই পড়া। নাইটদের সেই সোনালি দিনের কাহিনী, যেখানে বীরেরা ড্র্যাগনের সাথে যুদ্ধ করে, রাজকন্যাকে বাঁচায় এবং অন্যায়ের বিরুদ্ধে ঢাল হাতে লড়াই করে, এই সব কাহিনী তার একমাত্র জগৎ ছিল। তিনি এতটাই ডুবে যেতেন যে দিনের পর দিন নাওয়া খাওয়া ভুলে শুধু বই পড়তেন। এই বইগুলো পড়তে পড়তে তিনি একসময় নিজের পরিচয় ভুলে গেলেন। তার মনে হলো এই পৃথিবীতেও বীরত্বের প্রয়োজন আছে, আছে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার ডাক, আর সেই ডাক শুনে সাড়া দেওয়া তারই কর্তব্য। নিজেকে তিনি একজন মহান বীর হিসেবে দেখতে শুরু করলেন। নিজের আসল নাম পরিবর্তন করে রাখলেন ডন কিহোতে দে লা মাঞ্চা, যেন নামের মাঝে লুকিয়ে আছে তার বীরত্ব আর জন্মভূমির পরিচয়। বীর হলে তো শুধু নাম পরিবর্তন করলেই চলে না, প্রয়োজন হয় একটি যোদ্ধার উপযুক্ত সাজসজ্জা। তিনি খুঁজে বের করলেন তার পূর্বপুরুষদের একটি পুরনো যুদ্ধ পোশাক, যা বহু বছর ধরে অবহেলায় পড়েছিল। তাতে ছিল মরিচা আর ধুলো। তিনি কোনো মতে সেটি মেরামত করে পরার উপযোগী করে তুললেন। এরপর একটি পুরনো জংধরা ঘোড়া টেনে বের করলেন, যার নাম রাখলেন রোসিনান্তে। এটি ছিল একটি দুর্বল, লিকলিকে আর বয়স্ক ঘোড়া, কিন্তু ডন কিহোতের চোখে রোসিনান্তে ছিল সেরা যোদ্ধা ঘোড়া, যা যে কোনো যুদ্ধে জয় এনে দিতে সক্ষম। এরপর একটি সাধারণ ঢালকে পরিষ্কার করে আর একটি পুরনো লাঠিকে বর্ষার মতো ব্যবহার করার জন্য প্রস্তুত করলেন। সব কিছু প্রস্তুত, শুধু একজন প্রেমিকা দরকার যার জন্য তিনি বীরত্ব দেখাবেন। এই উদ্দেশ্যে তিনি পাশের গ্রামের এক সাধারণ কৃষক কন্যাকে তার কল্পনার রাজকুমারী হিসেবে বেছে নিলেন। মেয়েটির আসল নাম ছিল আলদনসা লারেন্সো, কিন্তু ডন কিহোতের চোখে সে ছিল এক অপরূপা রাজকন্যা, যার নাম দিলেন দুলসিনিয়া দেল তোবোসো। দুলসিনিয়াকে তার প্রেরণা হিসেবে ধরে নিয়েই তিনি তার যাত্রা শুরু করলেন। সব কিছু ঠিক করার পর তিনি তার বাড়ি থেকে বের হলেন। উদ্দেশ্য, এই পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো কাজ করবেন আর বীরত্বের নতুন ইতিহাস তৈরি করবেন। পথে এক হোটেলে গিয়ে তিনি হোটেলটিকে এক বিশাল দুর্গ বলে ধরে নিলেন আর হোটেলের মালিককে একজন বীর যোদ্ধা মনে করলেন। সেখানে তিনি নিজের বীরত্বের শপথ নিলেন এবং যাত্রা শুরু করলেন। এই যাত্রায় তার একজন সঙ্গী দরকার, তাই তিনি তার প্রতিবেশী, একজন নিরীহ কৃষক সানচো পাঞ্জাকে তার সহযোগী হিসেবে বেছে নিলেন। ডন কিহোতে সানচোকে প্রতিশ্রুতি দিলেন যে যদি সে তার সাথে যোগ দেয় তাহলে তিনি তাকে একটি দ্বীপের শাসনকর্তা বানাবেন। সানচো সরল মনে তার কথায় বিশ্বাস করে তার সঙ্গী হয়ে গেল। এভাবেই ডন কিহোতে তার উদ্ভট নাইটের পোশাক পরে রোসিনান্তে নামক দুর্বল ঘোড়ায় চড়ে এবং তার অনুগত সঙ্গী সানচো পাঞ্জাকে নিয়ে এক অদ্ভুত ও হাস্যকর অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়লেন। এই যাত্রার প্রথম ধাপেই তারা এমন এক পরিস্থিতির সম্মুখীন হলেন যা প্রমাণ করে দেয় ডন কিহোতের কল্পনার জগৎ আর বাস্তবতার মধ্যে কত বিশাল পার্থক্য। ডন কিহোতে এবং তার বিশ্বস্ত সহচর সানচো পাঞ্জা তাদের যাত্রা শুরু করার পর এক মরুভূমির মতো সমতল ভূমিতে প্রবেশ করলেন। সূর্য তখন মধ্য গগনে, বাতাস বইছে মৃদু মৃদু। এমন সময় তাদের চোখে পড়ল বিশাল এক মাঠ, যেখানে প্রায় ৩০-৪০টি অতিকায় বস্তু দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে সানচো পাঞ্জা বুঝলেন সেগুলো সাধারণ বাতাস কল, যা দিয়ে শস্য গুঁড়ো করা হয়। কিন্তু ডন কিহোতের চোখে সেগুলো ছিল ভয়ঙ্কর দৈত্য, যারা তাদের লম্বা লম্বা হাত, বাতাস কলের পাখা তুলে ডন কিহোতেকে হুমকি দিচ্ছে। ডন কিহোতে তার ঘোড়া রোসিনান্তেকে গতি বাড়ানোর নির্দেশ দিলেন। তার চোখে তখন যুদ্ধের উন্মাদনা। তিনি সানচোকে ডেকে বললেন, দেখো বন্ধু, আমাদের ভাগ্য আমাদের দিকে মুখ তুলে দেখেছে। ওই যে অতিকায় দৈত্যগুলো, ওদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে যাবে। ওদের পরাজিত করে ওদের সমস্ত ধনসম্পদ আমরা লুট করব। সানচো অবাক হয়ে বললেন, প্রভু, ওগুলো তো দৈত্য নয়, বাতাস কল। ওদের হাতগুলো আসলে পাখা, যা হাওয়ায় ঘুরছে। কিন্তু ডন কিহোতে তার কথা শুনতে নারাজ।
তিনি দীর্ঘ কণ্ঠে বললেন, আমি জানি তুমি ভয়ে আছো, কিন্তু আমি কোনো ভয় করি না। আমি জানি এই দৈত্যগুলো এক জাদুকরের জাদু দিয়ে তৈরি। সেই জাদুকর আমার প্রতিপক্ষ, সে চায় না আমি বিখ্যাত হই। ডন কিহোতে তার ঢাল ও বর্ষা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। তিনি রোসিনান্তেকে দ্রুত গতিকে বাতাসকলের দিকে চালিত করলেন। তিনি চিৎকার করে বললেন, কাপুরুষ দৈত্য, তোমাদের জাদু দিয়ে আমাকে আটকাতে পারবে না। আমি তোমাদের পরাজিত করব। আমার প্রেমিকা দুলসিনিয়া দেল তোবোসোর নামে শপথ করে বলছি। সানচো তার প্রভুকে থামানোর জন্য বারবার চিৎকার করতে থাকলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডন কিহোতে দ্রুত গতিতে বাতাসকলের দিকে এগিয়ে গেলেন এবং তার বর্ষা দিয়ে একটি পাখা লক্ষ্য করে আঘাত করলেন। ঠিক সেই মুহূর্তে বাতাস প্রবল বেগে বইতে শুরু করল এবং বাতাসকলের পাখাটি প্রচণ্ড গতিতে ঘুরতে লাগলো। পাখাটির আঘাতে ডন কিহোতে তার ঘোড়া থেকে ছিটকে পড়লেন এবং মাটিতে পড়ে গেলেন। তার বর্ষা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সানচো পাঞ্জা দৌড়ে তার কাছে এলেন। ডন কিহোতে মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। সানচো বললেন, প্রভু, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে ওগুলো বাতাসকল। ডন কিহোতে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং বললেন, আমি জানি আমার প্রতিপক্ষ জাদুকর আমার সম্মান নষ্ট করার জন্য ওই দৈত্যগুলোকে বাতাসকলে পরিণত করেছে, কিন্তু আমি হাল ছাড়ব না। আমি আমার বীরত্বের পথে এগিয়ে যাব। এরপর সানচো আহত ডন কিহোতের যত্ন নিলেন এবং তার ভাঙা বর্ষা ঠিক করলেন। এই ঘটনার মধ্যে দিয়ে ডন কিহোতের কল্পনার জগৎ এবং বাস্তবের মধ্যেকার পার্থক্য আরও একবার স্পষ্ট হয়ে গেল। বাতাসকলের বিরুদ্ধে ব্যর্থ যুদ্ধের পর ডন কিহোতে এবং সানচো পাঞ্জা তাদের যাত্রা আবার শুরু করলেন। এইবার তারা এক উন্মুক্ত প্রান্তর দিয়ে যাচ্ছিলেন। রোদ তখন মধ্য গগনে। এমন সময় তাদের চোখে পড়ল ধুলোর মেঘে ঢাকা এক বিশাল দল, যারা তাদের দিকেই এগিয়ে আসছে। ডন কিহোতে সেই ধুলো দল দেখে ভাবলেন, এটি কোনো জাদুকরের জাদু। তিনি নিশ্চিত হলেন যে দুই বিশাল সৈন্যদল একে অপরের সাথে যুদ্ধ করতে আসছে। ডন কিহোতে সানচোকে বললেন, দেখো সানচো, এটা আমার ভাগ্যের আরেক সুযোগ। ওই যে দেখছ, দুই বিশাল সৈন্যদল একে অপরের সাথে যুদ্ধ করতে আসছে। এক দলের নেতৃত্ব দিচ্ছেন মহান সম্রাট আলী ফানফারন, আর অন্য দলের নেতৃত্বে আছেন তার শত্রু সম্রাট গানাম্বো। সানচো ভালো করে দেখলেন আর অবাক হয়ে দেখলেন যে ওগুলো কোনো সৈন্যদল নয়, বরং একদল ভেড়া। তারা নিজেদের খাবারের সন্ধানে অন্য জায়গায় যাচ্ছে। সানচো ডন কিহোতের ভুল ভাঙানোর চেষ্টা করলেন, কিন্তু ডন কিহোতে তার কথায় কান দিলেন না। তিনি কল্পনার জগতে এতটাই ডুবে গেলেন যে ভেড়ার পালকে সৈন্যদল হিসেবেই দেখতে লাগলেন। ডন কিহোতে তার ঘোড়া রোসিনান্তেকে দ্রুত গতিতে ভেড়ার দলের দিকে চালিত করলেন। তিনি চিৎকার করে বললেন, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। তোমরা যে দলেরই হও না কেন, আমি তোমাদের জন্য যুদ্ধ করব। ডন কিহোতের চিৎকারে ভেড়ার দল ভয় পেয়ে এলোমেলোভাবে দৌড়াতে শুরু করল। সানচো ভেড়ার পালের সামনে ছুটে গিয়ে ডন কিহোতেকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ডন কিহোতে তাকে সরিয়ে দিলেন। তিনি তার বর্ষা দিয়ে ভেড়ার পালের ওপর আক্রমণ শুরু করলেন। ভেড়ার দল ভীত হয়ে এলোমেলোভাবে দৌড়াতে লাগল। ডন কিহোতে পাগলের মতো ভেড়ার উপর আক্রমণ করতে লাগলেন। ভেড়ার পালে রাখালরা ডন কিহোতের এই অদ্ভুত আচরণ দেখে অবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন যে ডন কিহোতে পাগল হয়ে গেছেন। তারা তার দিকে পাথর ছুঁড়তে শুরু করলেন। পাথরের আঘাতে ডন কিহোতে আবার আহত হলেন এবং মাটিতে পড়ে গেলেন। তার ভাঙা বর্ষাটা আরও একবার ভেঙে গেল। সানচো পাঞ্জা দৌড়ে তার কাছে এলেন। ডন কিহোতে মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। সানচো বললেন, প্রভু, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে ওগুলো ভেড়ার পাল। ডন কিহোতে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং বললেন, আমি জানি আমার প্রতিপক্ষ জাদুকর আমার সম্মান নষ্ট করার জন্য ওই সৈন্যদলগুলোকে ভেড়ার পালে পরিণত করেছে, কিন্তু আমি হাল ছাড়ব না। আমি আমার বীরত্বের পথে এগিয়ে যাব। এই ঘটনার মধ্য দিয়ে ডন কিহোতের কল্পনার জগৎ এবং বাস্তবের মধ্যেকার পার্থক্য আরও একবার স্পষ্ট হয়ে গেল। ভেড়ার পালের সাথে সেই হাস্যকর যুদ্ধের পর ডন কিহোতে এবং তার অনুগত সহচর সানচো পাঞ্জা তাদের যাত্রা আবার শুরু করলেন। এবার তারা একটি জনমানবহীন পার্বত্য অঞ্চলে প্রবেশ করলেন, যেখানকার পরিবেশ ছিল বেশ শান্ত। ডন কিহোতে সেখানে একাকী হেঁটে যাচ্ছিলেন এবং তার প্রেমিকা দুলসিনিয়া দেল তোবোসোর কথা ভাবছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন এক বিষণ্ণ কণ্ঠের গান। গানটি শুনে মনে হচ্ছিল কোনো দুঃখী প্রেমিক তার প্রেমিকার বিরহে কষ্ট পাচ্ছেন। ডন কিহোতে তার ঘোড়া রোসিনান্তেকে নিয়ে গানটির উৎস খুঁজলেন। তারা একটি ছোট ঝর্ণার কাছে পৌঁছালেন এবং সেখানে দেখতে পেলেন এক যুবককে, যিনি তার প্রেমিকার জন্য বিরহে কাঁদছিলেন। যুবকটি দেখতে বেশ সুদর্শন, কিন্তু তার পোশাক ছিল নোংরা আর ছেঁড়া।
তার হাতে ছিল একটি চিঠি। ডন কিহোতে বুঝতে পারলেন যে এই যুবকটি তার প্রেমিকার চিঠি নিয়ে এসেছেন। ডন কিহোতে যুবকের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি কে? কেন আপনি এত দুঃখী? আপনার দুঃখের কারণ কি? যুবকটি বললেন, আমি একজন দুঃখী প্রেমিক। আমার নাম কার্দেনিও। আমার প্রেমিকার নাম লুসিন্দা। আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আমার এক বন্ধু লুসিন্দার বাবার কাছে আমাকে নিয়ে মিথ্যা কথা বলে এবং লুসিন্দাকে বিয়ে করার চেষ্টা করে। আমি তার কাছে আমার ভালোবাসার কথা প্রকাশ করতে পারিনি, তাই আমি এখন এখানে একা বসে আছি। ডন কিহোতে কার্দেনিওর দুঃখের কথা শুনে খুব কষ্ট পেলেন। তিনি তার বন্ধুকে সাহায্য করার জন্য প্রস্তুত হলেন এবং কার্দেনিওকে একটি চিঠি লেখার জন্য বললেন। কার্দেনিও ডন কিহোতের অনুরোধে একটি চিঠি লিখলেন, যেখানে তিনি তার প্রেমিকার প্রতি তার ভালোবাসা প্রকাশ করলেন। ডন কিহোতে কার্দেনিওর চিঠিটি নিয়ে তার প্রেমিকার কাছে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে লুসিন্দা তার বন্ধুর সাথে বিয়ে করতে চলেছেন। ডন কিহোতে লুসিন্দাকে কার্দেনিওর চিঠিটি দিলেন এবং তাকে কার্দেনিওর ভালোবাসার কথা বললেন। লুসিন্দা চিঠিটি পড়ে অবাক হলেন এবং ডন কিহোতের কাছে কার্দেনিওর কাছে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলেন। ডন কিহোতে লুসিন্দার কথা শুনে কার্দেনিওর কাছে ফিরে এলেন এবং তাকে লুসিন্দার ভালোবাসার কথা বললেন। কার্দেনিও ডন কিহোতের কথা শুনে খুব খুশি হলেন এবং ডন কিহোতেকে ধন্যবাদ জানালেন। ডন কিহোতে কার্দেনিওকে বললেন, ভাই, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। একজন বীরের কর্তব্য হল দুঃখী মানুষের সাহায্য করা। এখন আপনি আপনার প্রেমিকার কাছে ফিরে যান। কার্দেনিও ডন কিহোতের কথা শুনে লুসিন্দার কাছে ফিরে গেলেন এবং তাদের বিয়ে হল। এই ঘটনায় ডন কিহোতে বুঝতে পারলেন যে তার বীরত্ব শুধু যুদ্ধের জন্যই নয়, বরং মানুষের দুঃখ দূর করার জন্যও। এই পর্বের শেষে ডন কিহোতে এবং সানচো পাঞ্জা তাদের যাত্রা আবার শুরু করলেন। এবার তারা এক রহস্যময় চিঠি পেলেন, যেখানে তাদেরকে একটি দুর্গে আমন্ত্রণ জানানো হলো। ডন কিহোতে সেই দুর্গের উদ্দেশ্যে যাত্রা করলেন। আপনি কি ডন কিহোতে সেই দুর্গের যাত্রা সম্পর্কে জানতে আগ্রহী? কার্ডেনিওর দুঃখ দূর করে ডন কিহোতে এবং সানচো পাঞ্জা তাদের যাত্রা আবার শুরু করলেন, কিন্তু এবারের পথটা ছিল ভিন্ন। হঠাৎ করে তাদের সামনে হাজির হলেন ডন কিহোতের গ্রামের যাজক ও নাপিত। এই দুজনই ডন কিহোতের বন্ধু। তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো উপায়ে ডন কিহোতেকে তার পাগলামি থেকে ফিরিয়ে আনা এবং তাকে বাড়ি নিয়ে যাওয়া। যাজক ও নাপিত একটি চতুর পরিকল্পনা করলেন। তারা জানতেন যে ডন কিহোতে নারীদের প্রতি খুব সম্মান দেখান, তাই তারা একটি কৌশল অবলম্বন করলেন। যাজক একজন মহিলা সাজলেন এবং নাপিত তার ভৃত্য হিসেবে অভিনয় করলেন। তারা ডন কিহোতেকে বোঝালেন যে তারা এক রাজকন্যা, যাকে এক ভয়ঙ্কর দৈত্য অপহরণ করেছে এবং তাকে বন্দী করে রেখেছে। তাদের উদ্ধার করার জন্য একজন বীরের প্রয়োজন। ডন কিহোতে এই কথা শুনে খুব খুশি হলেন। তিনি মনে মনে ভাবলেন যে তার বীরত্বের পরীক্ষা নেওয়ার জন্য স্বয়ং ঈশ্বর এই সুযোগ দিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে তাদের সাহায্য করার জন্য প্রস্তুত হলেন। তিনি যাজক ও নাপিতের সাথে সেই কথিত দুর্গের দিকে যাত্রা করলেন। পথের মধ্যে তারা দেখতে পেলেন একদল মানুষ ডন কিহোতেকে নিয়ে হাসাহাসি করছে। এই ঘটনায় ডন কিহোতে খুব রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, তোমরা কাপুরুষ, তোমরা একজন বীরের সম্মান নষ্ট করার চেষ্টা করছো। যাজক ও নাপিত ডন কিহোতের এই অদ্ভুত আচরণ দেখে খুব ভয় পেলেন। তারা বুঝতে পারলেন যে ডন কিহোতেকে সামলানো এত সহজ নয়, কিন্তু তারা হাল ছাড়লেন না। তারা ডন কিহোতেকে তাদের পরিকল্পনা অনুযায়ী সেই দুর্গে নিয়ে গেলেন। দুর্গে পৌঁছে ডন কিহোতে জানতে পারলেন যে সেখানে কোনো দৈত্য নেই। তিনি হতাশ হলেন এবং যাজক ও নাপিতের ওপর খুব রেগে গেলেন। কিন্তু যাজক ও নাপিত ডন কিহোতে বোঝালেন যে তারা শুধু তার বীরত্বের পরীক্ষা নিচ্ছিলেন। ডন কিহোতে তাদের কথা বিশ্বাস করলেন এবং তাদের ক্ষমা করে দিলেন। এই ঘটনার পর ডন কিহোতে কিছুটা শান্ত হলেন। তিনি তার ভুল বুঝতে পারলেন এবং তার পাগলামি ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার গ্রামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। ডন কিহোতের বীরত্বের এই যাত্রা এখানেই শেষ হলো। তবে তার জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো, যেখানে তিনি তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনকে গ্রহণ করলেন। গথ থেকে কিছুটা বেরিয়ে এসেছেন তিনি এবং সানচো পাঞ্জা। তাদের যাত্রা আবার শুরু করলেন। এবার তারা একটি জনশূন্য পাহাড়ি পথে যাচ্ছিলেন। ডন কিহোতেও তার প্রিয় বইগুলোর কথা ভাবছিলেন। হঠাৎ তাদের চোখে পড়ল একটি সন্ন্যাসীর দল, যারা তাদের দিকেই এগিয়ে আসছেন। ডন কিহোতে নিশ্চিত হলেন যে ওই সন্ন্যাসীর দল আসলে একদল বীর সন্ন্যাসী, যারা এক রাজকন্যাকে উদ্ধার করতে যাচ্ছেন। ডন কিহোতে সানচোকে বললেন, দেখো সানচো, এটা আমার ভাগ্যের আরেক সুযোগ।
ওই যে দেখছ, একদল বীর সন্ন্যাসী এক রাজকন্যাকে উদ্ধার করতে যাচ্ছেন। আমি তাদের সাথে যোগ দেব এবং তাদের সাহায্য করব। সানচো ভালো করে দেখলেন এবং বুঝলেন যে তারা আসলে সাধারণ সন্ন্যাসী যারা তাদের জীবনের নিয়মকানুন মেনে চলেন। সানচো ডন কিহোতের ভুল ভাঙানোর চেষ্টা করলেন, কিন্তু ডন কিহোতে তার কথায় কান দিলেন না। তিনি কল্পনার জগতে এতটাই ডুবে গেলেন যে সন্ন্যাসীর দলকে বীর হিসেবেই দেখতে লাগলেন। ডন কিহোতে তার ঘোড়া রোসিনান্তেকে দ্রুত গতিতে সন্ন্যাসীর দলের দিকে চালিত করলেন। তিনি চিৎকার করে বললেন, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। তোমরা যে দলেরই হও না কেন, আমি তোমাদের জন্য যুদ্ধ করব। ডন কিহোতের চিৎকারে সন্ন্যাসীর দল ভয় পেয়ে এলোমেলোভাবে দৌড়াতে শুরু করল। সানচো সন্ন্যাসীর দলের সামনে ছুটে গিয়ে ডন কিহোতেকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ডন কিহোতে তাকে সরিয়ে দিলেন। তিনি তার বর্শা দিয়ে সন্ন্যাসীর উপর আক্রমণ শুরু করলেন। সন্ন্যাসীর দল ভীত হয়ে এলোমেলোভাবে দৌড়াতে লাগল। ডন কিহোতে পাগলের মতো সন্ন্যাসীর উপর আক্রমণ করতে লাগলেন। সন্ন্যাসীর দলের প্রধান ডন কিহোতের এই অদ্ভুত আচরণ দেখে অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে ডন কিহোতে পাগল হয়ে গেছেন। তিনি তার দিকে পাথর ছুঁড়তে শুরু করলেন। পাথরের আঘাতে ডন কিহোতে আবার আহত হলেন এবং মাটিতে পড়ে গেলেন। তার ভাঙা বর্শাটা আরও একবার ভেঙে গেল। সানচো পাঞ্জা দৌড়ে তার কাছে এলেন। ডন কিহোতে মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। সানচো বললেন, প্রভু, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে ওগুলো সাধারণ সন্ন্যাসী। ডন কিহোতে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং বললেন, আমি জানি আমার প্রতিপক্ষ জাদুকর আমার সম্মান নষ্ট করার জন্য ওই বীর সন্ন্যাসী দলকে সাধারণ সন্ন্যাসী হিসেবে দেখিয়েছে, কিন্তু আমি হাল ছাড়ব না। আমি আমার বীরত্বের পথে এগিয়ে যাব। সন্ন্যাসীদের সাথে সেই হাস্যকর যুদ্ধের পর ডন কিহোতে এবং সানচো পাঞ্জা তাদের যাত্রা আবার শুরু করলেন। কিন্তু এবারের পথটা ছিল ভিন্ন। হঠাৎ তাদের সামনে হাজির হলেন এক জাদুকর। জাদুকরের হাতে ছিল একটি রহস্যময় চিঠি। জাদুকর ডন কিহোতেকে বললেন, বীর, আমি একজন জাদুকর। আমি তোমার বীরত্বের কথা শুনেছি। আমি তোমাকে একটি দুর্গে আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে এক রহস্যময় পরীক্ষা তোমার জন্য অপেক্ষা করছে। ডন কিহোতে এই কথা শুনে খুব খুশি হলেন। তিনি মনে মনে ভাবলেন যে তার বীরত্বের পরীক্ষা নেওয়ার জন্য স্বয়ং ঈশ্বর এই সুযোগ দিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে জাদুকরের সাথে সেই দুর্গের দিকে যাত্রা করলেন। দুর্গে পৌঁছে ডন কিহোতে দেখলেন যে দুর্গটি কোনো সাধারণ দুর্গ নয়। এটি একটি বিশাল প্রাসাদ, যেখানে অনেক মানুষ বসবাস করেন। প্রাসাদের মালিক ডন কিহোতেকে সম্মানের সাথে গ্রহণ করলেন। তিনি ডন কিহোতেকে বললেন, বীর, আপনি আমাদের অতিথি। আমরা আপনার বীরত্বের কথা শুনেছি। আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা আপনাকে নতুন নতুন বীরত্বের গল্প শোনাব। ডন কিহোতে প্রাসাদের মালিকের কথায় খুব খুশি হলেন। তিনি প্রাসাদে থাকতে রাজি হলেন। সেখানে তিনি নতুন নতুন বীরত্বের গল্প শুনলেন এবং নতুন নতুন অভিজ্ঞতা লাভ করলেন। প্রাসাদের মালিক ডন কিহোতেকে একটি নতুন পোশাক এবং একটি নতুন বর্শা উপহার দিলেন। ডন কিহোতে এই উপহার পেয়ে খুব খুশি হলেন। কিন্তু ডন কিহোতের মনে একটি সন্দেহ ছিল। তিনি ভাবতে লাগলেন, কেন এই জাদুকর তাকে এখানে নিয়ে এসেছেন? কেন এই প্রাসাদটি এত সুন্দর? তিনি কি কোনো জাদুর ফাঁদে পড়েছেন? একদিন ডন কিহোতে একা একা প্রাসাদে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ তিনি একটি রহস্যময় দরজা দেখতে পেলেন। দরজাটি খুলে তিনি ভিতরে প্রবেশ করলেন এবং দেখলেন যে সেখানে একটি বিশাল ঘর আছে। ঘরের মাঝখানে একটি বাক্স ছিল। ডন কিহোতে বাক্সটি খুলে দেখলেন যে সেখানে একটি চিঠি আছে। চিঠিতে লেখা ছিল, বীর, তুমি একজন বীর, কিন্তু তোমার এই বীরত্ব শুধু কল্পনার জগতে সীমাবদ্ধ। তুমি যদি তোমার এই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসতে না পারো, তাহলে তুমি কোনোদিনও সত্যিকারের বীর হতে পারবে না। চিঠিটি পড়ে ডন কিহোতে খুব হতাশ হলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি এতদিন যা করেছেন তা সবই ছিল এক মিথ্যা। তিনি তার ভুল বুঝতে পারলেন এবং তার পাগলামি ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার গ্রামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। ডন কিহোতের বীরত্বের এই যাত্রা এখানেই শেষ হল। তবে তার জীবনের নতুন এক অধ্যায় শুরু হল, যেখানে তিনি তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনকে গ্রহণ করলেন। বেরিয়ে এলেও পুরোপুরি বাস্তবকে গ্রহণ করতে পারছিলেন না। সপ্তম পর্বে সেই রহস্যময় প্রাসাদে জাদুকরের দেওয়া চিঠি তার মনে গভীর প্রভাব ফেলেছিল, কিন্তু তার ভেতরে যে বীরের আত্মা ছিল তা সহজে দমে যাওয়ার পাত্র ছিল না। এবার তিনি এবং সানচো পাঞ্জা এক নতুন দুঃসাহসিক কাজের জন্য প্রস্তুত হলেন। ডন কিহোতে সেই পুরনো যাজক ও নাপিত বন্ধু
আবারও তাদের পিছু নিলেন। তারা জানতেন যে ডন কিহোতের মন এখনও কল্পনার জগতে আটকে আছে, তাই তারা এক নতুন পরিকল্পনা করলেন। তারা ডন কিহোতেকে বোঝালেন যে একটি ভয়ঙ্কর দৈত্য তাদের এলাকার মানুষদের ভয় দেখাচ্ছে এবং তাদের সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে। সেই দৈত্যকে পরাজিত করার জন্য একমাত্র ডন কিহোতের মতো একজন বীরই যথেষ্ট। ডন কিহোতে এই কথা শুনে আবার বীরত্বের নেশায় মেতে উঠলেন। তিনি মনে মনে ভাবলেন, এটাই তার সত্যিকারের বীরত্বের পরীক্ষা। তিনি যাজক ও নাপিতের কথা বিশ্বাস করলেন এবং সেই কথিত দৈত্যকে খুঁজে বের করার জন্য প্রস্তুত হলেন। যাজক ও নাপিত ডন কিহোতেকে এক নির্জন জায়গায় নিয়ে গেলেন। সেখানে তারা একটি বড় পুতুল তৈরি করলেন, যা দেখতে একটি ভয়ঙ্কর দৈত্যর মতো। ডন কিহোতে পুতুলটিকে দেখে নিশ্চিত হলেন যে এটিই সেই ভয়ঙ্কর দৈত্য। তিনি তার ঘোড়া রোসিনান্তেকে দ্রুত গতিতে পুতুলের দিকে চালিত করলেন। তিনি চিৎকার করে বললেন, কাপুরুষ, দৈত্য, তোমার জাদু দিয়ে আমাকে আটকাতে পারবে না। আমি তোমাকে পরাজিত করব। আমার প্রেমিকা দুলসিনিয়া দেল তোবোসোর নামে শপথ করে বলছি। ডন কিহোতে তার বর্শা দিয়ে পুতুলটিকে আঘাত করলেন, কিন্তু পুতুলটি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হল না। ডন কিহোতে বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ পুতুল নয়, এটি একটি জাদুর পুতুল। তিনি আরও আক্রমণ করলেন, কিন্তু কোনো লাভ হল না। যাজক ও নাপিত এই দৃশ্য দেখে অবাক হলেন। তারা ভাবলেন যে ডন কিহোতের পাগলামি এত সহজে দূর হবে না। তারা ডন কিহোতেকে বোঝালেন যে এই পুতুলটি এক জাদুকরের জাদু দিয়ে তৈরি এবং এটি পরাজিত করা সম্ভব নয়। ডন কিহোতে তাদের কথা বিশ্বাস করলেন এবং তার হার স্বীকার করে নিলেন। এই ঘটনার পর ডন কিহোতে আরও হতাশ হলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি এতদিন যা করেছেন তা সবই ছিল এক মিথ্যা। তিনি তার ভুল বুঝতে পারলেন এবং তার পাগলামি ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার গ্রামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। ডন কিহোতের বীরত্বের এই যাত্রা এখানেই শেষ হল। তবে তার জীবনের নতুন এক অধ্যায় শুরু হল, যেখানে তিনি তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনকে গ্রহণ করলেন। তখন দ্বিধায় ভরা, একদিকে তার বীরত্বের স্বপ্ন, অন্যদিকে বাস্তবতা। অষ্টম পর্বের সেই মিথ্যা দুঃসাহসিক কাজের পর তিনি নিজের ভুল বুঝতে পারছিলেন। এই সময় তার সেই পুরনো বন্ধু যাজক ও নাপিত আবারও একটি নতুন পরিকল্পনা নিয়ে এলেন। তারা বুঝতে পারলেন যে ডন কিহোতেকে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে তার কল্পনার জগতের শেষ স্তম্ভটিও ভেঙে দিতে হবে। যাজক ও নাপিত এক নতুন ছদ্মবেশ নিলেন। যাজক নিজেকে নাইট অফ দ্য হোয়াইট মুন, শুভ্র চাঁদের নাইট নামে পরিচয় দিলেন এবং নাপিতও তার সহযোগী হলেন। তাদের পরিকল্পনা ছিল এই ছদ্মবেশী নাইটের সাথে ডন কিহোতের একটি আনুষ্ঠানিক যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে ডন কিহোতে পরাজিত হবেন। এভাবে তিনি উপলব্ধি করবেন যে তার বীরত্বের পথটি একটি ভ্রম ছাড়া আর কিছুই নয়। একদিন ডন কিহোতে এবং সাঞ্চো পাঞ্জা সমুদ্রের তীরে হাঁটছিলেন। এমন সময় তাদের সামনে হাজির হলেন নাইট অফ দ্য হোয়াইট মুন, যিনি একটি উজ্জ্বল বর্ম পরেছিলেন এবং তার ঢালে ছিল একটি সাদা চাঁদের প্রতীক। তিনি ডন কিহোতেকে চ্যালেঞ্জ জানালেন, ওহে ডন কিহোতে, আমি শুনেছি তুমি একজন মহান বীর, কিন্তু আমি তোমাকে একটি দ্বৈত যুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি। যদি তুমি আমার কাছে পরাজিত হও, তাহলে তোমাকে 1 বছরের জন্য তোমার গ্রামে ফিরে যেতে হবে এবং বীরত্বের সকল কাজ থেকে বিরত থাকতে হবে। ডন কিহোতে এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি ভাবলেন এই যুদ্ধে তিনি জিতলে তার বীরত্বের খ্যাতি আরও ছড়িয়ে পড়বে। তিনি তার ঘোড়া রোসিনান্তেকে দ্রুত গতিতে নাইট অফ দ্য হোয়াইট মুনের দিকে চালিত করলেন, কিন্তু এইবার ডন কিহোতে তার প্রতিপক্ষর চেয়ে দুর্বল ছিলেন, কারণ তার প্রতিপক্ষ একজন বাস্তব যোদ্ধা আর ডন কিহোতে তার কল্পনার জগতের বীর। যুদ্ধ শুরু হল। নাইট অফ দ্য হোয়াইট মুন অতি সহজেই ডন কিহোতেকে তার ঘোড়া থেকে মাটিতে ফেলে দিলেন। ডন কিহোতে মারাত্মকভাবে আহত হলেন। তিনি মাটিতে পড়ে রইলেন, তার চোখে পরাজয়ের হতাশা। তিনি বুঝতে পারলেন যে তিনি হেরে গেছেন। পরাজিত হয়ে ডন কিহোতে বললেন, আমি হেরে গেছি। আমি আমার প্রতিশ্রুতি রাখব। আমি 1 বছরের জন্য আমার গ্রামে ফিরে যাব। সাঞ্চো পাঞ্জা তার প্রভুর কাছে গেলেন এবং তাকে সান্ত্বনা দিলেন। ডন কিহোতে শান্তভাবে বললেন, সাঞ্চো, আমি পরাজিত হয়েছি। আমি এখন বুঝতে পারছি যে আমি এতদিন যা করেছি তা সবই ছিল এক মিথ্যা। এই ঘটনার মধ্য দিয়ে ডন কিহোতের বীরত্বের স্বপ্নের সমাপ্তি ঘটল। তিনি তার সমস্ত কল্পনা, বীরত্বের পোশাক ও অস্ত্র ত্যাগ করলেন এবং একজন সাধারণ মানুষ হিসাবে তার গ্রামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এই পরাজয় ছিল তার জীবনের সবচেয়ে বড় বিজয়, কারণ এটি তাকে তার আসল সত্তায় ফিরিয়ে এনেছিল। নাইট অফ দ্য হোয়াইট মুনের কাছে পরাজয়ের পর ডন কিহোতে তার বীরত্বের স্বপ্ন থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে এলেন। তার সঙ্গী সাঞ্চো পাঞ্জাকে নিয়ে তিনি ধীরে ধীরে তার গ্রামের দিকে ফিরে যাচ্ছিলেন।
এই যাত্রা ছিল তাদের আগের অভিযানের সম্পূর্ণ বিপরীত। আগের যাত্রায় ছিল পাগলামি ও বীরত্বের উন্মাদনা, আর এখনকার যাত্রায় ছিল নীরবতা ও গভীর অনুশোচনা। ডন কিহোটে আর সেই পাগল নাইট ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন একজন সাধারণ মানুষ। গ্রামে ফিরে আসার পর ডন কিহোতে প্রায় 1 মাস ধরে শয্যাশায়ী রইলেন। তার শরীর ও মনের ওপর দিয়ে অনেক ধকল গিয়েছিল। তার বন্ধু, যাজক, নাপিত এবং তার পরিবার, তার ভাগ্নি ও গৃহপরিচারিকা তাকে সুস্থ করার জন্য দিনরাত পরিশ্রম করতে লাগলেন। ডন কিহোতে যখন কিছুটা সুস্থ হলেন, তখন তিনি তার ভাগ্নি ও গৃহপরিচারিকাকে ডেকে বললেন, তোমরা আমার সমস্ত বই আগুনে পুড়িয়ে দাও, কারণ এই বইগুলোই আমার জীবনের সব দুঃখের কারণ। তার বন্ধুরা খুব অবাক হলেন। তারা বুঝতে পারলেন যে ডন কিহোতের মন এখন সুস্থ হয়ে গেছে। ডন কিহোতে তার প্রিয় বইগুলোর কথা মনে করে খুব কষ্ট পেলেন, কিন্তু তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এলেন না। তিনি তার বন্ধুদের বললেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কোনোদিনও কোনো কল্পনার জগতে ফিরে যাব না। ডন কিহোতে তার প্রিয় বন্ধুদের কাছে তার জীবনের সমস্ত অভিজ্ঞতা বর্ণনা করলেন। তিনি তার বীরত্বের কথা, তার ব্যর্থতার কথা এবং তার ভুলের কথা বললেন। তিনি তার বন্ধুদের কাছে ক্ষমা চাইলেন এবং তাদের বললেন, আমি একজন সাধারণ মানুষ, আমি আর কোনোদিনও কোনো বীর হতে চাই না। ডন কিহোতের এই পরিবর্তন তার বন্ধুদের খুব খুশি করল। তারা বুঝতে পারলেন যে ডন কিহোতের পাগলামি দূর হয়ে গেছে। ডন কিহোতে তার বাকি জীবন শান্তিতে কাটাতে লাগলেন। তিনি তার পুরনো বন্ধু ও প্রতিবেশীদের সাথে গল্প করতে লাগলেন। তিনি আর সেই ডন কিহোতে ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন সেই আলোনসো কিহানো, একজন সাধারণ ভদ্রলোক। কিন্তু এই নতুন জীবন তার বেশিদিন স্থায়ী হল না। তার শরীরের দুর্বলতা বাড়তে লাগল এবং ধীরে ধীরে তিনি মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলেন। মৃত্যুর আগে তিনি তার সমস্ত সম্পত্তি তার ভাগ্নি ও গৃহপরিচারিকাকে দিয়ে গেলেন এবং সাঞ্চো পাঞ্চাকে কিছু অর্থ দান করলেন। তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তার বন্ধুদের বললেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি এখন শান্তিতে মরতে পারি। এভাবেই সমাপ্তি ঘটল এক অসাধারণ বীরের যাত্রার, যিনি তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনকে গ্রহণ করলেন। তার মৃত্যু হল, কিন্তু তার গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, যা আজও মানুষকে হাসায়, কাঁদায় এবং জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। এভাবেই ডন কিহোতের প্রথম খণ্ডে শেষ হয়। ভালো লাগলে আমাদের